মাকে তো আজকে ইউনিমার্ট শেপস টেবিলে যাইয়া এক বিল্ডিংয়ের ভিতরে এত রং বেরং দেই মার্কেট মার্কেট শপিং কাঁচা বাজার ফার্মেসি এদিকে ফুচকা এদিকে চাইনিজ এদিকে এই খাবার এদিকে এই খাবার সব কিছু দেখা মাকির বুঝতে পারছে যে এটা নিউ মার্কেটের ফুটপাতের গল্লি না, এটা ইউনিমার্ট। এলে মাকি আজ যে টুলালিয়াগিরি কমাই দিছে হিয়ে যায় বদা চোট্টারও মুখের হাসি চলে গেছে। ওরে বাবুরে আই একখানা দেই তো আশ্চর্য লাগছে যে আজ যে কিন্তু মাকি গুলশান ঢুকছে। তো গুলশান ঢুকি হিতি আজকে ইউনিমার্ট শেপ টেবিলে খাইতে গেছে, তবে নিজের যোগ্যতা নয়, নিজের যোগ্যতা এ সমস্ত জায়গায় বদা মাকি ঢুকার মতো যোগ্যতা রাখে না। এদের কোনো এক উলালিয়া বিয়ে আছে এদেরকে ডাকছে যাওয়ার জন্য, বুঝছেনি? তো মাকি আইব ভালো কথা, একটু আগে ঘোষণা দিত আমি একটু যে ছাই আইতাম মাখির আলামত। তবে বিডুর মধ্যে যে দূর আইছে এর দূরে মাকির উল্লেখ লেগিয়ে একটু কম আসিল। মাকি বুঝতে পারছে যে এটা নিউ মার্কেটের ফুটপাতের গল্লি না, এটা গুলশান। এটা মাথায় দেয় না পায়ের নিচে দিয়ে দেয় না মাথার উপরে রাখে, চিন্তার মধ্যে আসিল। এই জন্য মাকি আজ যে 16 বছরের কিশোরী সাজেনো বেশি। আমি এবার মাঝে একটু দেখার পরে ভিডিওটা দেখার পরে আমি ভয় পেয়েছি যে মাখিনি সালাদ কাউন্টারে যায় আর দিদি সালাদ তোলা শুরু করে, বুঝছেনি দর্শক? তো উলালিয়াগিরি তো ঘরের মধ্যে বইবে উলাইল, কিন্তু গুলশান ঢুকি মুখের বন্ধ হয়ে গেছে, মুখের এক্সপ্রেশন উলাইল্লারও বন্ধ হয়ে গেছে, বেটকিও বন্ধ হয়ে গেছে। তো দর্শক আজকে বেশিরভাগ কারেলি কথা কই, মাখি তানজিলার বিষয়ে কিছু কথা থাকবো আর শারমিনের বিষয়টা কথা বলবো বেশি। ফৈনির ঘরের ফৈনি আমু এসে তুয়ে রেখে গেছে। শারমিন আর আমার গল্প শেষ। আগের দিন কিতা কইলি কি গল্প শুনাইবি, রূপকথার গল্প শুনাইবি। চোট্টার ঘরের চোট্টা তুই কি গল্পরে শুনাইবি? ফৈনির ফোলা ফৈনির ঘরের ফৈনি। আমি শুধু আশ্চর্য হয়েছি গতকালকের কিছু ভিউয়ার্সদের ভিডিও দেখা। ভাই আমি নিউট্রাল কথাবার্তা বলি, একদম সব সময় বলি। আমি শারমিনের কথা বলি, আমি যখন ভালো দেখছি ভালো বলছি, খারাপ যখন দেখছি খারাপ বলছি। কেউ আমার আত্মীয় না, আর কেউ আমার আপনজনও না, কেউ আমার পরও না। আমি যেটা দেখতেছি আমি কিন্তু সেটাই আমার ভিডিওতে তুলে ধরতেছি। আর একটা বিষয় হচ্ছে আপনারা পুরা ভিডিও দেখেন না ভাই। আমি এক পক্ষ কোনো পক্ষই নি নেই, আমি দুই পক্ষকেই কথা বলছি। যে দিক দিয়ে যারা যেটা বলার দুই পক্ষকে নিয়ে যে দুই পক্ষের যেই ক্যারেক্টার আমি পুরাটাই কিন্তু তুলে ধরছি। তবে আমি সত্যি কথা বলি একদম অনেস্টলি, একদম সৎভাবে। আমি এতদিনের ভিডিও বানানোর অভিজ্ঞতা থেকে আমি কইতে পারি এই শারমিনের জামাই কখনো সে ভালো ছেলে না, এবং সে একটা বাটপার। আপনারা হাড়ে হাড়ে মিলাই নিয়েন। আর এত কিছুর পরেও শারমিন এখন যাওয়ার জন্য আবার উতলা হয়ে গেছে, কাঁদতেছে। তো শারমিন এটা কি ভুল করতেছে না ভালো করতেছে? আমি অবশ্যই চাই না, মন থেকে যে এটা চাই না। আমাকে দেশ থেকে বিদেশ থেকে অনেক আপুরা বলছে যে আপু সংসারটা যেন জোড়া লাগে, আপনি ওইভাবে কথা বললেন। তো আমি অবশ্যই আমার ভিডিওতে চাই না, আমি শারমিন একটা মেয়ে হিসেবে তারে যেটা আমি তার ভালো দেখছি আমি সে ভালোটাই বলছি। আমি চাই নাই যে একটা সংসার ভাঙুক এবং সংসারটা যেন জোড়া লাগে। এক শ্রেণীর দর্শক যে মানুষ আছে এই রাজমিস্ত্রির কি পরিমাণ সাপোর্ট করতেছে কমেন্ট সেকশন দেখলে বোঝা যায়। তাদেরকে পছন্দ করে না, না পছন্দ করার জায়গা থেকে তারা কথাগুলো বলছে, কিন্তু যে অনেস্টলি বলে না এই কথাগুলা। তো শারমিন এখন আবার যাওয়ার জন্য এই যমরাজের কাছে পায়ে মাথা নত করার জন্য কেন উতালা হইয়া যাইতেছে, এটাই আজকে আপনার ভিডিওর মধ্যে তুলে ধরবো। আর যারা ভিডিও পুরো না দেখে কমেন্ট করেন প্লিজ ভিডিও দেখবেন, দেখে কমেন্ট করবেন পুরোটা। আর যদি মনে করেন যে না ভিডিও পুরোটা দেখার সময় নাই, অল্প একটু দেখছি প্রথম দিয়ে শুনছি, তাইলে কমেন্ট করেন না, না বুঝে কমেন্ট করেন না। ফুলটা দেখবেন, দেখে তারপরে কমেন্ট করেন, অল্প একটু দেখে কমেন্ট করেন না। তো এরকম কমেন্ট কালকে আমি অনেক পাইছি যে হ্যাঁ আপনার পক্ষ থেকে আপনি হয়তো রাজমিস্ত্রিকে পছন্দ করেন, এই জন্য তার সাইড নিয়ে আপনি কমেন্ট করছেন, সেটা আলাদা হিসাব। কিন্তু আমি কি বলছি আমার ভিডিওতে, আমি একতরফা কোনো কথাই বলিনি। আমি নিউট্রালভাবে দুই পক্ষ নিয়েই কথা বলছি, দুই পক্ষের ক্যারেক্টার তুলে ধরছি। তো দর্শক এখানে আমি যতটুকু দেখছি ভিডিওতে, আচ্ছা যাক কথা বলতেছি, সামনে যাই। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আর ভালো আছেন? নিয়ে ভালো আছি, আবারও আইসি অন্যগুলো কথা করতে। লাইক দিন, সাবস্ক্রাইব করে দিন, বেশি বেশি লাইক দিয়ে ভিডিও রিচ বাড়াই দিন।
ভাই কে জানি কয় শারমিনের ব্যাপারে আমি কথা কই, শারমিনের বিষয়ে কথা বলি। শারমিন বাবু হাঙ্গুরটা দেখেন, শারমিনের এই যে গড়ফোড়ার ভিতরে আলু ফোড়া দিছে ভালো করে কালিয়ার কালেয়ার আর তিশাদের পরামর্শে। বাবু হাঙ্গুরটা তো আয়না করে এখন বন্ধু, আনারা ভালো করে জানেন, গড়ফোড়ার মধ্যে আলু ফোড়া দিছে। আর আমি আগেও অনেকবার বলছি যে শারমিনরা সাংসারিক মেয়ে না, তারপরও সাংসারিক মেয়ে না হলেও তিশা, সাবিনা, মিম এদের থেকে হইলো কিছুটা হইলো 19-20 আছে, 19-20 একবারে যে আহামরি মানে তিশাদের থেকে শারমিন অনেক মানে আরেকটু লেভেল মানটা ভালো ভালো এদের থেকে, তা বলতেছি না, 19-20 আছে কিছুটা হইল। কথা হয়েছে দেখেন একটু ঝামেলার মধ্যে, সামান্য ঝামেলা নিয়ে কেন আমি এই রাজমিস্ত্রিকে পছন্দ করি নাই ভাই, পছন্দ করি নাই। একটা ফ্যামিলির মধ্যে একটু ঝামেলা ঝগড়া বিভেদ হইতে পারে, আর শারমিন নামক মহিলার এ থেকে জেড পর্যন্ত পুরো ক্যারেক্টার কিন্তু এই রাজমিস্ত্রি চিনে। আবার রাজমিস্ত্রিকেও কিন্তু শারমিন নামক মহিলা ভালো করেই চিনে, সব ভালো করে চিনে। তো জানা শোনা 2 বছর প্রেমের সম্পর্কের পরে শারমিন কোন ক্যারেক্টারের, যমরাজ কিন্তু কথার ঠেলায় বলে যে আরে বেটা তোর বোন এ কোথায় যায়, কোন জায়গায় যায়, কোথায় থাকে, এরকম একটা নোংরা ইঙ্গিত কিন্তু করে ফেলছে এই রাজমিস্ত্রি। তো দর্শক, এই যমরাজ হয়েছে শারমিন ইউটিউব থেকে অনেক টাকা ইনকাম করে। শারমিন তার লেভেলটাকে এমন একটা ছেলেকে বিয়ে করছে যার কোনো ব্যক্তিত্ব নাই, যার কোনো রোজগার নাই, চাকরি নাই। শারমিনদের কিন্তু এরকম ছেলেই পছন্দ। সাধারণত আমরা একটা মেয়ে বিয়ে দিলে, আমাদের ফ্যামিলির একটা মেয়ে বিয়ে দিলে আমরা চিন্তা করি যে প্রথম হয়েছে কি, প্রথম বিষয়টা হয়েছে ছেলে কি করে এবং ছেলের এডুকেশন কি, পারিবারিক ব্যাকগ্রাউন্ড কেমন, এটা কিন্তু সবাইয়ের আগে কিন্তু চেক করি। তো এদের মধ্যে এসব কোনো কিছুই চেক করার দরকার নাই। ছেলেটা এরা বিয়ে বসতে গেলে হিতিরা খোঁজে কি তা জানেননি, হিতিরা খোঁজে হোলা হইতো বা বাদাইম্মা ভাউরা রোজই থাকতো না, এই টাইপের ছেলে হয়েছে তিশা পরিবারের জামাই হওয়ার যোগ্যতা রাখে। তো শারমিন যে লেভেলের, শারমিন তিশা পরিবারের লোকরা যে লেভেলের, সেই লেভেলের জায়গায় খুঁজে ঠিকই মনে করছে। শারমিন মনে করছে ইয়ামরাজকে বানাইব বাপ্পি, বাপ্পি অন্তত টাকা পয়সার লোভে পদ্মাচরের বাইদানিদেরকে বেশি টাকা পয়সার মুখ দেখার কারণেও মদনা সাজি থাকে। তো ইয়ামরাজ এই যমরাজ আইসে কিনলে, যমরাজ তো আইসে শারমিনের টাকার জন্য, তার তো নেশা ফেশা লোভ সম্পূর্ণটা হয়েছে ইউটিউবের টাকা, শারমিনের প্রতি তার ইন্টারেস্ট না। একটা ইউটিউবের একটা চ্যানেলের যে একটা চ্যানেলের যে একটা চ্যানেলের যে একটা লোভ, যে চ্যানেল থেকে যে টাকা ইনকাম করা যায়, এবং এই ধরনের এই পরিবারের মেয়েদেরকে বিয়ে করলে সাবিনা যেমন আরিফরে প্রতিষ্ঠিত করে দিছে এবং তিশার বাইদানিদেরকে বেশি বাপ্পি পয়সাওয়ালা হয়েছে। তারপর আবার এই কি জানি বলে তানজিলাকে একটা বেকার ছেলের কাছে এরকম একটা রেললাইনের বস্তি পরিবারে বিয়ে দিছে, দুনিয়ার সব দিয়ে দিছে, জামাই গেটে না নামতে আইফোন পাই গেছে গে। বিয়ের আগে তানজিলা সাকিবকে বাইক কিনে দিয়ে দিছে। আপনারা কি মনে করেন, এই কথাটা আমার ভিডিও থেকে আমি বলছি, তো আপনারা কি মনে করেন এই ছেলে সাকিব যে তাদের পারে যে একটু মাছ, এখন তো 2 মাছ একসাথে কিনে 1000 টাকার মাছ এখন একসাথে, গতকালকের ভিডিও দেখলো ফাঙ্গাস মাছ আনছে 1000 টাকার কিনে, তো এটা কেনার মতো কি যোগ্যতা তাদের ছিল? তো এই ছেলে বৈশা প্রত্যেকটা ভিডিও রপ্ত করছে সবাই। তার একটা টার্গেট ছিল যে শারমিনকে বিয়ে করলে, এটা একটা কন্ট্রাক্টের ম্যারেজ ছিল, যে বিদেশ থেকে দেশ থেকে আপুরা আমাকে সবাই বলছে যে আপু এটা কন্ট্রাক্ট ম্যারেজ ছিল শারমিনের সাথে। আর এখন শারমিন মাইনকাত চিপার ভিতরে পড়ি মানে সব কিছু উলুট পালট করে তার একটা শিক্ষা দিতে পারতো, সব কিছু উলুট পালট করছে। উলুট পালট করে শারমিন এখন বুঝতে পারছে যে এই ছেলে কি পরিমাণ মেন্টাল এবং মানসিকভাবে অসুস্থ, আবার কি পরিমাণ বাটফার, যে শারমিনের জীবনের অতীত কিছু ইতিহাস সে ভালোভাবে জানে বা জেনে গেছে, এবং কি তিশা পরিবারের যে নোংরা ইতিহাস, তানজিলার জন্ম থেকে যা কিছু আছে একটার পর, সে তো অফার করছে বেল্লালরে, হ্যাঁ তোরা বল একটা করে ভিডিও বানা, আমি বানাইতেছি। তো এক ভিডিওতেই বেল্লাল একটা ভিডিও দেওয়ার পরে শারমিনের ক্যারেক্টারের উপরে কিন্তু হাত তুলে ফেলছে। এই বদমাইশ নাকি শারমিনের জামাই বলে, আমি আমার ম্যাডামকে ভালোবাসি, আমি আমার ম্যাডামকে চাই। তো শারমিন এত কিছু হওয়ার পরে চাইতেছে
কারণ শারমিনকে যখন এই যমরাজ বলছে ঠিক আছে তুমি যেমনে চাইবে এমনি চলবো, তখন শারমিন এটা মেনে নেওয়া দরকার ছিল। শারমিন এখানে উজ্জুতি করে ফিরতায় পরিস্থিতি ঘোলাটে করছে। এই বাটফারের কোনো লজ্জা শরম চক্ষু লজ্জা কোনো কিছুই নেই। ভাই তোর যদি চক্ষু লজ্জা থাকতো, তোর যদি মান সম্মান থাকতো, একজন আমাকে বলে যে সে ফাঁসি দিতে গেছে, হে লজ্জায় তো এত বছরে একটা জায়গায় থাকার পরে ওই জায়গায় থাকে না, ওইটা ছাড়ি সে চলে গেছে অন্য জায়গায় লজ্জায়। ভাই এই বেহায়া বেশরমের যদি লজ্জা থাকতো তাইলে ইউটিউবে বসে বসে শ্বশুরবাড়ির ফ্যামিলি এবং নিজের ওয়াইফ নিয়ে রোস্টিং করতে বসতো না। আমি আপনাদেরকে ফার্স্ট ভিডিওতে বলছি যখন ঝামেলা লাগছে তিশা আর এই যমরাজ দুইটা একই কোম্পানির মাল, এই যমরাজ আর তিশা একই কোম্পানির মাল। সে যত ভিউজ চোখে দেখে নাই এতদিন, এই শারমিনকে নিয়ে ঝামেলা করার পরে সে এত ভিউজ চোখে দেখছে, তার একটা আরও বেশি লোভে ধরে গেছে ভিউজ দেখা। তো দর্শক দেখেন, যেখানে জেনে বুঝে শুনে যে একটা মেয়ের বাচ্চা হবে না, আর আপনারা কি মনে করেন একটা সন্তান, একটা ছেলের দুইটা বউ চলে যায়, এটা কত বড় ডেঞ্জারাস খারাপ ছেলে হইতে পারে? একটা লোকের দুইটা বউ চলে যায়, দুইটা বউ চলে যাওয়ার পরে দুইটা বাচ্চা, দুই সংসারে দুইটা ঘর থেকে যদি দুইটা বাচ্চা নিয়ে দুইটা বউ চলে গেছে, তাহলে তো এই বাচ্চাদের উপরে হ্যাঁ ওই যে রক্তগত সম্পর্ক হিসাবে সে দাবি করতে পারে দুইটা তার সন্তান। একটা সন্তান যখন ছোটোবেলায় মার সাথে চলে যায়, ওই সন্তান কোনো দিনও আর বাবার কাছে এসে থাকে না। আর একটা মা যখন বাবার কাছে সন্তানকে ছেড়ে চলে যায়, ওই সন্তান কোনো দিনও আর মার কাছে ফিরে যায় না। তাহলে শারমিনের বাচ্চা হবে না, তাই বাচ্চা হবে না জেনে জেনে একটা মেয়েকে দেখেন শারমিনের বাচ্চা হবে না, এরকম একটা কাহিনী, তার একটা দুর্বল জায়গা, একটা মানে মাতৃত্বের একটা স্বাদ একটা মেয়ের জন্য কতটা অহংকার একটা মেয়ে মা হওয়াটা, যে মা না হইতে পারে। আমি সত্যি কথা বলি, একটা মেয়ে যদি মা না হইতে পারে তার পৃথিবীটা দুনিয়াটা অন্ধকার। যে একটা মেয়ে যদি মা না হইতে পারে তাহলে তার সংসার দিকেই আসে যায়, স্বামী দিকেই আসে যায়, মানে নিজের গুছানো সংসার দিয়ে কী লাভ যেখানে একটা সন্তান যদি না হয়। তো যাক, সন্তান হয় নাই, শারমিনের আগে একটা বিয়ে হয়েছে, একটা সন্তান সে ফালতে পারবো, আনি ফালতে পারবো। কিন্তু দর্শক দেখেন, এই যে দুইটা সন্তান এই বাটফারের তার আগের দুইটা বউ নিয়ে চলে গেছে। আপনারা মনে করেন তাকে বাবা ডাকার জন্য ওই দুইটা সন্তান আবার ফেরত আসবে এবং তার সংসারে তারা বড় হবে, তার ফ্যামিলির মধ্যে অবদান রাখা। একটা সন্তান কী জন্য বা একটা সন্তান কী জন্য, এটা আমাদের যুগে যুগে ধরে হয়ে আসতেছে। কারণ একটা বাবা মা বৃদ্ধ হয়, একটা সন্তানের প্রয়োজন আছে, যে একটা সন্তান বুড়াকালে বাবা মার টেক কেয়ার করবে, খেয়াল করবে, এটা আল্লাহ প্রদত্ত, ওইরকম একটা সম্পর্ক তৈরি হয়। কিন্তু দেখেন, আপনারা কি মনে করেন যে এই বদমাইশের যে দুইটা বউ চলে গেছে, সাথে বাচ্চা নিয়ে চলে গেছে, তারা এসে এই যমরাজরে হেল্প করবে, তার সেবা করবে শেষ সময়? শারমিনের কিন্তু বাচ্চা হবে না, এটা যমরাজ জানে। তাইলে সে কোন লাভে কোন স্বার্থে শারমিনকে বিয়ে করলো? আর শারমিন যে এখন আবার যাওয়ার জন্য অন্য মহিলাদেরকে দিয়ে ভিডিও বানাচ্ছে, কাঁদতেছে, ইয়ামরাজকে করতেছে, তোয়াইতে আছে শারমিনকে যেন নিয়ে যায়, সে তো আরও বেশি ফাইজে গেছে। আর আরেকটা বিষয় হয়েছে, এই শারমিনরে মানসিকভাবে সে প্রচুর টর্চার করছে। টর্চার করার কারণে শারমিন চলে গেছে। যখন সে বলছে যে ঠিক আছে যেমন হইব, প্রথমবার যখন আসছে তখন শারমিনের যাওয়া উচিত ছিল। এখন কিন্তু শারমিনের পরিস্থিতি এই বদমাইশ আরও বেশি খারাপ করবে। কেন খারাপ করবে? এক তো সে বাসাটাকে এখান থেকে টেকনিক্যালি সরাইছে, এটা তার একদম প্ল্যান পরিকল্পনা মাফিক একটা কাজ ছিল এই যমরাজ আর তার মায়ের মা বাপের। বুঝছেন দর্শক, কেন বলতেছি? এদের নাকি মান সম্মান আছে। ভাই মান সম্মান যদি এদের থাকে, মান সম্মান থাকলে তিশা পরিবারের মেয়েদেরকে শারমিনকে কি কেউ বিয়ে করে বলেন আপনারা? দর্শক, এদের যদি মান সম্মান থাকে তাহলে এরা কি আর শারমিনকে বিয়ে করে? এদের যদি মান সম্মান থাকে, একটা ছেলের একই জায়গায় থাকে 20 বছরে দুইটা বিয়ে ভাঙিয়ে গেছে, বউ নিয়ে চলে গেছে এবং তার একটা আত্মীয় স্বজনে ওই বিয়ের মধ্যে উকি মারে নাই, কথাগুলো যুক্তিসঙ্গত কিনা বললেন? তো এই কথা বলি, শারমিনের কথা বলি, শারমিন এখন আরও নির্যাতনের শিকার হইব। কারণ সে বদমাইশ এখন সুযোগ পেয়ে গেছে। শারমিন শেষ সময় দেখছে যে তার যে একটা অস্তিত্ব ছিল, বাবা মার কাছে ছিল, বাপ না থাকলেও মার কাছে ছিল, ভাইয়ের কাছে ছিল, যে কোনো মুহূর্তে বাসার কাছে থাকাতে সে কিন্তু দৌড়ে আসতে পারতেছে। এখন না, ঢাকা থেকে নারায়ণগঞ্জে নিয়ে গেছে। পুরান ঢাকা আর নারায়ণগঞ্জের দূরত্বটা কতটুক চিন্তা করে দেখেন, যে টুক করে চাইলেই যে দৌড়ে আসবো, হ্যাঁ আসতে পারবো না তা না, আসবে।
কিন্তু যে এখন যখন তখন রাত 3টা বাজেও কিন্তু দৌড়ে চলে আসতে পারতেছে। ও কিন্তু টেকনিক্যালি এটা একটা প্ল্যান করে এরকম একটা ঘটনা ঘটাইছে যেন বাসাটা দূরে নিয়ে যায়, শারমিন যেন তার ফ্যামিলির সাথে কন্ট্যাক্ট না রাখতে পারে, এবং দূরে থাকলে শারমিন নিজের সংসারে মনোযোগী হবে। আরেকটা বিষয় হয়েছে, শারমিনের টাকা পয়সা এদিক ওদিক কোনো দিকে হবে না। আর এখানে আমি এখানে বলি, এখানে 50-50 চান্স আছে যে শারমিনের চ্যানেলটা কে নষ্ট করছে। এই চান্সের মধ্যে আপনি 50% থাকতে পারে বাবু তিশারা সহ জড়িত হয়ে করতে পারে, আর বাকি 50% আপনারা ধরেন এই যমরাজ ক্রোধের বশত এই তার চ্যানেলটা নষ্ট করে দিয়েছে বা শারমিনের। এখানে 50-50 চান্স আছে। আপনারা দেখেন, এখন যাওয়ার পরে যদি শারমিনের চ্যানেল ঠিক হয়ে যায় তাহলে আপনারা বুঝে নেবেন যে এটা এই যমরাজে করছে। আর যদি না ঠিক হয় তাহলে বুঝতে পারবেন যে এটা তিশাদের কাজসাজি। তো একটা বিষয় হচ্ছে, আমি যে কথা আমার ভিডিওতে এখন বলছি না, তো এই বাটফার কিন্তু আমার প্রতিটা ভিডিও দেখে এবং কমেন্ট সেকশানগুলো দেখে। এরপরে বাটফার দেখে আবার আমার ভিডিওর কথা অনুযায়ী কিন্তু এই বাটফার কিন্তু ফাল্টা একটা মানে আমাকে বলছে সেটা বোঝায় না, বাট ওই একটা কেন কি হয়েছে এটার একটা ব্যাখ্যা দিয়ে যায়। তো দেখবেন আমি এটা বলছি, হয়তো সে জানা থাকলেও যে শারমিনের চ্যানেল কিভাবে কি করছে ওইটা ঠিক করার যদি বিষয় থাকে, সে হয়তো শারমিনের কাছে এটা শো নাও করতে পারে। কিন্তু এখানে আগাগোড়ায় শারমিন এখন ভালো মতনে বাসটা খাইছে, দরাও খাইছে। এত এত ঝামেলা না করে শারমিন ধরা খাই গেছে। শারমিন চাইছিল চালাকি করতে, তার একটা শিক্ষা দিতে। সে তো তার জন্য পাগল। আমি আমার ম্যাডামকে ভালোবাসি, সে তো তার এই বদমাইশ তো শারমিনের চেয়ে আরও 3 গুণ ধরনের চালাক, আরও অনেক বেশি চালাক এই যমরাজ। তো শারমিন মনে করছে শারমিন নিজেই চালাকি করতে যাইয়া এখন আরও বেশি ধরা খাই গেছে। এখন কথা বাড়াইতে চেতেছে না। বিল্লালের সুর পরের দিন নরম হয়ে গেছে। কেন নরম হয়ে গেছে? যে এই যমরাজ শারমিন পরিবারের পুরা ইতিহাস এবং তানজিলার জন্মের ইতিহাস থেকে যা কিছু আছে ইত্যাদি যাবতীয় সে যখন হুমকি দিছে বেল্লালরে যে ভিডিও বানা একটা করে ভিডিও বানা, মানে সে প্রস্তাব করতেছে যেন বেল্লালকে উস্কানি দিতেছে, শারমিনকে উস্কানি দিতেছে। তারা নিয়ে মুখ খুললে সে ফাল্টা ভিডিওগুলো এভাবে দিয়ে হেনস্থা করবে। এখানে একটা কথা কই দর্শক, শারমিন ভয় পেয়ে গেছে। চাইছিল একটু দেখাইতে, হ্যাডম দেয়াইতে, মানে তাদের ইউটিউবের পাওয়ার আছে, পাওয়ার দিয়া মানে হাত পা নাকে খড় দিয়ে আইব, এই করবো সেই করবো, ঝামেলা করবো। কি ভিতর থাইকা এই যমরাজ ভিতর চুপচাপ থাকে, যমরাজ হয়তো হাতে পায়ে ধুইয়া এসে এরকম করে নিব। কিন্তু শারমিন বুঝতে পারে নাই যে যমরাজ ফাঁসির নাটক সাজাইব, ইউটিউবে ভিডিও বানানো শুরু করে দিবে। যমরাজ যে কত বড় বাটফার তার সাইকোলজি আমি আরও কদিন আগেই পড়িয়ে লেছি। যেদিন সে বললো ইউটিউব থেকে স্যালারি তুলে কিছু বাজার করলাম, ফ্রিজ খুলে বাজার দেখাইতেছে, খাবার নাই, বাজার নাই, ঘরে কোনো খাবার নাই, জাস্ট এই 1 ফোঁটলা মাছ আছে, এগুলো বুঝাইতেছে তার কাছে কোনো টাকা নেই। দর্শক আরেকটা বিষয়, এই মানে ভণ্ড এই লোক কত বড় বাটপার, বলতেছে যে লকডাউনের সময় তার ম্যারেজ ডে ছিল, 80,000 টাকা খরচ করছে। আমি সেই ফোলা, মাথায় এটারে চোখ এটারে এমনি ঘুরে আমি সেই ফোলা, তুই যদি সেই ফোলা আস তাহলে বোঝাই কিনলে রে তোর ফোনের ঘরের ফোন নিয়ে আজকে আবার লেখে, কমিউনিটি পোস্টে লেখে আমার সাথে আপনারা থাইকে যান বেটাগুন যারা আছেন হাতের সাথে থাইকে হাতের কি জানি গলাৎকার না বলাৎকার করে দিয়েন, আমার সাথে আপনারা থাইকেন। আরে বাটফার, তোর তো একটাই লোভ, ফোনের ঘরে ফোন নিয়ে বাটফারের একটাই লোভ, শুধু হচ্ছে ইউটিউব চ্যানেল থেকে টাকা ইনকাম করা। ভাই যদি তোর লজ্জা শরম থাকতো তুই ইউটিউবে মানুষকে চোখ দেখাইতি না। তোর আশেপাশের মানুষ তোর এসব ভিডিও কেউই দেখে নাই, দেখলে আমরা দেখছি। ইউটিউবের যারা শারমিনদেরকে দেখে, ফলো করে বা পছন্দ করে বা করে না, তারা দেখছে। তোর আত্মীয় স্বজন, তোর আশেপাশে যারা ওই এলাকার মহল্লার যারা ছিল, ওই সুইপারপট্টির কোনো মানুষে এসব ভিডিও দেখে নাই। ভিডিওটা কিছুক্ষণ পরে ইউটিউবে হাইড করে দিছে। যমরাজ যে বলছে যে সে হাইড করে নাই, তার বাইকনাকে দিয়ে করছে, এটাই করছে, আসলে না। এই ধরনের কন্টেন্ট ইউটিউব ফেসবুক কখনো রাখবে না। তো রাখবে না কি, ওই যে সে সামান্য অংশ একটু দেখাইছে যে দড়ি লাগাইছে ফাঁস দিব এরকম কিছু, এই জন্য ইউটিউব কন্টেন্টটা ডিলিট করে দিচ্ছে। তো কথা হয়েছে
কারা দেখে এর ভিডিও বলেন তো? এর ভিডিও কি কেউ দেখে? ওরা এলাকার মহল্লার এনতে শাড়ি, আসল কথা হচ্ছে সে এটা একদম মানে পুরাই পরিকল্পনা ছিল। এই এরকম ঝামেলা যেহেতু করছে, এখন সে এখান থেকে বাসাটা সরাই নিয়ে সে একটা টানা দিবে যে শারমিনকে আর নিবে না বা আসো, এটাও আর টানাটানি করবে না। আর প্রথম কতদিন যে মরিয়া হয়ে তো আইতেছিল, লাস্টের দিকে আইসা বদনাম করা শুরু করছে, আর মরিয়া হয়ে আর তো আইব না। তো কথা হয়েছে সে চাইছে যে এখান থেকে যেন দূরে যাইতে পারে, এখান থেকে দূরে গেলে শারমিনকে অত্যাচার করুক আর নির্যাতন করুক, শারমিনের টাকা পয়সা হাতাইতে পারবে। আরেকটা বিষয় হয়েছে এই শারমিন বিরাট বড় ভুল। যদিও আমি চাই সংসারটা টিকুক, কিন্তু শারমিন এখন যে ফাঁদে ফাড়া দিছে এটা একটা ভুল সিদ্ধান্ত। শারমিনের ডিসিশন আগেই নেওয়া উচিত ছিল, সামান্যর মধ্যে চলে যাইতো। এখন তার সাহস আরও বেড়ে গেছে, এখন শারমিন ভিতর আরও নির্যাতিত হইব, আর কারো কাছে বলবে না, ভয়ে ডরে চুপ করে থাকবে, সংসারটা টিকুক। আর একটা মেয়ে যে বিয়ে করছে সে অবশ্যই এতগুলো টাকা খরচ করে অনুষ্ঠান করে সুন্দরভাবে বিয়ে করছে সংসার করার জন্যই। আর এই বাটফার শারমিনকে বিয়ে করছে সম্পূর্ণ একটা কন্ট্রাক্টের বিয়ে ছিল, যে শারমিনের টাকা পয়সাগুলা ইনকাম করবো দুইজন মিলে, টাকা পয়সা ইউটিউব থেকে ইনকাম করবো, শারমিনের টাকা পয়সা সে হাতাইতে পারবো মনে করছিল। আর বাকিটা যে ছিল আর বাচ্চা হবে না, ভাই কোন পুরুষ বিয়ে করবে বাচ্চা হবে না জেনে? দুইটা বাচ্চাই তার মার সাথে চলে গেছে। ওই বাচ্চাগুলো কি কখনো এই বদমাইশের কাছে আইব বলেন? তার সাথে বাবার দাবি নিয়ে তাকে টেক কেয়ার করার জন্য কোনো বয়সী কি আসবে যারা মার সাথে চলে গেছে? তাহলে সে বিয়ে করলে এমন কাউকে বিয়ে করবে যার একটা বাচ্চা কাচ্চা হয়, যেন একটা বাচ্চা কাচ্চা হয়ে যেন মানুষ করতে পারে। আরেকটা বিষয় হয়েছে, আর এই শারমিন সবচেয়ে বড় ভুল করছে, এই বদমাইশকে বিয়ে না করে একটা বয়স্ক কোনো একটা লোককে বিয়ে করলে সব কিছু ঠিকঠাক হইতো। একটা ঘাগুয়া মানে পশু পাখি যে গাছের মধ্যে গাউয়া করে থুই রাখে না খাইয়া, যে এটার কোনো মানব যেন খাইতে না পারে, এই বদমাইশ হচ্ছে গাউয়া পছন্দরা দাগ লাগিন না, নষ্ট প্রোডাক্ট। তিশা যেমন পুরো ফ্যামিলির সবাইকে করে রোস্টিং করে টাকা ইনকাম করছে, এই বদমাইশেরও ধান্দা কিন্তু এটা ছিল যে তিশার মতো এরকম রোস্টিং করে টাকা ইনকাম করবে পরিবারের সবাইকে, শ্বশুরবাড়ির লোকদেরকে। তো দর্শক, যতটুকু ক্লিয়ার করার আপনাদের সাথে ক্লিয়ার করছে। আর একটা বিষয়, গতকালকে আপনারা আমার অনেকে কমেন্ট করছেন যে তিশা নাকি সিগারেট খাইছে। তো আপনারা হয়তো কোনো একটা কারো থেকে দেখছেন যে তিশা সিগারেট খাইছে। ভাই, আপনারা টাইমিং শো বলছেন আমার যে এত মিনিট থেকে, বাট আমি এরকম কোনো চিহ্ন বা দৃশ্য দেখি নাই। যদি হয়ে থাকে আসলেই, যদি ওই ধরনের কোনো ঘটনা আপনারা দেখে থাকেন, তিশা হয়তো ওই অংশটা কাটে দিছে। আমি তিশাকে সিগারেট খাইতে কোথাও দেখি নাই, এবং সিগারেট নিয়ে কোনো শব্দ উচ্চারণ করতে দেখে নাই। আমি হেডফোন কানে দিয়ে শুনছি। যে টাইমিংটা আপনারা বলছেন এর আদার্স অন্য কোনো সাইড দিয়ে করছে কিনা আমি জানি না। টাইমিং যেখানে বলছেন ওইখানে কোথাও আশেপাশে নাই। আর যদি কইয়াও থাকে বা খাইয়াও থাকে, তাইলে ওই অংশটা হয়তো তিশা ভিডিও থেকে কাটে দিছে। আপনারা আমাকে বলছেন যে আপু ওই অংশটা দেখেন, দেখে কালকে একটা ভিডিও বানান। তো আমি যেটা দেখি নাই, এটা নিয়ে হুদো বুয়া কথাবার্তা বইলে তো লাভ নেই, এটা আমি দেখি নাই। আপনারা দেখছেন কিনা, কারা কারা দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাইবেন। বিষয়ে কথা বলি, কালিয়ারে যেরকম মাখি যে পরিমাণ লাভিং দেখাইতে আছে, তানজিলার প্রতি এর বিন্দু পরিমাণ এক ভাগও কিন্তু এই মাহিনুর দেখায় নাই। এজন্য তানজিলা বুঝতে পারছে যে না, তার আসলে এখানে বাপির বাড়িতে তার মা এরা কেউই আসলে তার লাইফে কিছুটা এত ইম্পর্ট্যান্ট না। তানজিলা বুঝছে যে ওই জাম্বু পরিবাররাই টাকার বিনিময়ে হইলেও তানজিলার মাথায় করে রাখবে। তানজিলার টাইটেল তো আপনি লিখছে দুই আব্বু, শ্বশুর আব্বু আর এই আব্বু, শ্বশুর আব্বুর ভালোবাসা কি জানি লিখছে। তানজিলার জীবনটাই এমন যে দুইটা আব্বু পাইছে। একটা আব্বুকে 1.5 লাখ টাকা দিয়ে গিফট যৌতুক দিতে হয়, আইফোন 2 দিন পর আব্বুর মান ভাঙ্গাইতে হয় টাকা দিয়ে যৌতুক দিয়ে। আর শ্বশুর আব্বুকে তো সামান্য মুদি দোকান দিতে, তারও বিজনেসের টাকা দিয়ে তানজিলা বসাইছে। আর এমনই আব্বু, দুইটা আব্বু পাইছে, দুইটা আব্বুই ঘুষখোর, মানে দুইটা আব্বুয়ে যৌতুক নিয়ে দুইটা আব্বু পাইছে তানজিলা। একটা আপু কমেন্ট করছে, উনি লিখছে আমি শিওর রাজ এবং শারমিনের এটা কন্ট্রাক্টের বিয়ে। আপু আপনি না, আমাকে দেশের বাইরে থেকে বেশিরভাগ আপুরা লিখছে যে এটা একটা কন্ট্রাক্টের বিয়ে ছিল। রাজ এখন নতুন বাসায় উঠে গেছে, এত জলদি কিভাবে পারে? আগে থেকে সব সেট আপ করা, সব ইচ্ছে ওদের ভিউ ব্যবসা। রাজ এখন সিম্পেথি নিয়ে টাকা ইনকাম করবে, আর শারমিন এই কয়দিন পর আবার নাচানাচি শুরু করবে। এখন একটা ভাব নিয়ে চুপচাপ আছে। মিমেরও দিন আসতেছে, বেশি সময় লাগবে না। বাবুর হাবভাব দেখলে মনে হয় না বেশি দিন আর এই সংসার করবে।
কমেন্ট কন্টেন্ট না থাকলে ওরা নতুন কিছু নিয়ে আসে। বিল্লাল শারমিন এবার ওরা মনে হচ্ছে বিক্রমপুর চলে যাবে, ওইখানে গিয়ে বাড়ি করবে। শারমিন বাধ্য হয়েছে আবার ইয়ামরাজের কাছে যাবে, মনে হয় বেল্লাল যাবে আস্তে ধীরে। এখন আমি জানি না, শারমিনের মা তো এখনও চাকরি করে, যে চাকরি ছাইরা কি আর শারমিনের মা যাইতে পারবে, হয়তো জাগা নিছে। ওইখানে কি খুকির ভিডিওতে বলল বেল্লাল মনে হয় আবার প্রেগনেন্ট। বেল্লাল না, বেল্লালের বউ হইতে পারে। বেল্লাল কেমনে প্রেগনেন্ট হয়? ওদের হচ্ছে যাযাবর জীবন, কয়দিন এখানে কয়দিন ওইখানে, পারেও কেমনে জানি এই জীবনের সাথে অ্যাডজাস্ট করতে। সত্যি কেমনে জানি এরা যে কোনো পরিবেশে মানে যাযাবরের মতো দিন যাপন করতে। দেখেন না, মাকি তার টিনেজার ফোলারে ফালাই চলিয়েছে, যে ফোলা কী করলো না করলো, বিড়ি খাইলো না সিগারেট খাইলো, হালাইতে চলিয়েছে, কোনো চিন্তা ভাবনা নেই, উলালিয়া গিরি করে বেড়াইতেছে। আমরা তো পারবো না আমাদের সন্তানদেরকে এভাবে ফেলাইতে। ভাই, নিজের বেডরুম আর নিজের ওয়াশরুম এই দুইটা ব্যবহার করার মতো শান্তি আর কোথাও নেই। যতই আপনার 5 স্টার হোটেলে খাট দেখ আর 5 স্টার ওয়াশরুম দেখ, আপনি দেখেন আপনার ময়লা ওয়াশরুম ব্যবহার করে যে শান্তি, ওইখানে যায় যত পরিষ্কারে থাকুক তাও মনের ভিতরে গুতুর 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 থাইকে যায়। তো এরা এই ধরনের লাইফ স্টাইলে অভ্যস্ত। দর্শক, মাখি আইছে গুলশানে, শেপ টেবিলে আইছে আর কি ইউনিমার্টে। তো মানে মাকি তো আমার বাসার কাছাকাছি আইসোস রে মাকি, আগের দিন একটা ঘোষণা দিয়ে আইতে আমি একটু টুকুস করে চলিয়ে আইতাম, দেখতাম যে মাকির আলামতটা কী, মাকি কী আলামত করে। তবে একটা জিনিস কি, মাকি জানে মাকির মানে জায়গাটা কোন জায়গায়। মাকি সিগারেট খাওয়ার বিষয়টা আমি বলি, মাকি সিগারেট, গাঞ্জা, তারপরে দিয়ে এটার নাম কী জানি কয়, হুক্কা, আবার ওই যে টিভি চ্যানেলগুলোতে দেখে না ক্যাসিনো, ইয়ার মধ্যে দেখাইলো না কি জানি শিশানা মিশা টানে, এগুলা মাকির সাথে অ্যাডজাস্ট হইতে পারে। এটা অসম্ভবের কিছু না, কারণ মাকি ওই জায়গা থেকেই আসছে, ওই জায়গা থেকে মাকি আসছে। তো নিউ মার্কেটের ফুটপাতের গলির মধ্যে যেভাবে এক্সপ্রেশনগুলো দেয়, ও নো নো নো, মানে কি তো আমি জানি না। মোবাইলের খাপ দেখতে গেছে দোকানদার বেটার সামনে, যে নেহি নেহি নেহি, মানে কী রে এটা, আমার লজ্জা সরম কোনো কিছু নেই এই মহিলার। এদিন জামাইয়ের লগে যাইও, তানজিলার জামাইয়ের লগেও যাই, যে এই ধরনের পোজগুলো এক্সপ্রেশনগুলো দিতেছে আঙ্গুল দুইটা তুলি তুলি। আমি বুঝি না লজ্জা সরম কি মহিলার কিছু নাই? লজ্জা সরম কি বারে গার্মেন্টসে বাসা বাড়ি কাজ করতে যায় সবার কাছে লজ্জা সরম হালাই থুই চলিয়েছে নি? মানে কি কইতাম ভাই, একটা শিক্ষিত লোকের সাথে থাকতেছে বদা, একটা শিক্ষিত মহিলার সাথে থাকতেছে নাজমা বেগম। তো এরা কি মহিলাকে একটু মানে একদিন দুদিন শিক্ষা দিতে পারে নাই? তানজিলাকে নাকি কারা বলে যে কাজ করে না, মাখি বলে সে নিজেই তো কাজ করে না, তানজিলা কি করবে, তার শাশুড়ি কাজ করে। মানে দেখেন কি পরিমাণ বিবেক আর কি পরিমাণ লজ্জাহীন মহিলা হইলে এগুলো করতে পারে, আর কি পরিমাণ কুলাঙ্গার সন্তান হইলে এ ধরনের কাজ করতে পারে। বয়স্ক মারে থুইয়া কাজকর্ম সব তার মাথার উপরে ফালাই থুইয়া এরপরে চলিয়েছে, আর 2 দিন পরে ওই যে পদ্মা চলে যায়, 15 দিন 20 দিন 25 দিন 1 মাস থাইকা যায়, তখন মার কথার মনে হয় না। যখন মালয়েশিয়া গেছে মা, তখন মানুষে বলবে মাটাকে রাখিয়েছো। কি পরিমাণ বদমাই সেই বদা চোটটা আবার করে যে বোনের বাসায় যায় 5 দিন থাকতে পারে না, কিন্তু কালে আর বাড়িতে যায় 5 দিন বেলে বদা 5 মাসও থাকতে পারে। লজ্জাহীন লোক। বোনের বাসায় যাইয়া 5 দিন থাকতে পারে নাই, থাকবে না, লজ্জা, এটা বোনের বাসায় থাকা যাবে না। তো শালির বাসায় যায় 5 দিন কীভাবে থাকে একটা লোক অন্যের বাসার ভিতরে যাইয়া? বোনের থেকে কি টেক কেয়ার অন্য মানুষে বেশি করবে? আমার তো মনে হয় না। বোনের থেকে কি অন্য মানুষ কি বেশি আপন? বাইরে অনেক সময় চোখ পাল্টে দেয়, কিন্তু বোনের কাছে ভাই কখনো পর হয় না। যতই খারাপ সম্পর্ক থাকুক, বোনের মন সবসময় ভাইয়ের জন্য কাঁদে। তো এবার দেখেন ফাতেহা কিন্তু আবার দেশ নিয়ে, বাড়ি নিয়ে, মা নিয়ে, ভাবি নিয়ে, তানজিলা নিয়ে বেশি উলাইলাগিরি করতেছে না, হয়তো করবো কোনোদিন। আবার বিয়েও যে একদম কমে গেলে, আম্মু কী করলো, ভাইয়া কী করলো, ভাইয়া এটা মানতে পারলাম না, এগুলো কিন্তু আবার যাওয়ার পরে কিন্তু কমে গেছে। কারণ ফাতেহা এবার দেশে বুঝতে পারছে আলামতটার হালটা কি। তার একটা বিষয়, গুলশান পর্যন্ত আইসে মাখি বাপির খালাতো ভাইয়ের বাসায় যাই একটা দিন বেড়াইতে, তাহলে বুঝতে পারতাম যে এরা সব জায়গায় যাইতে পারে, সব জায়গায় এলাও। তো মাখির আত্মীয় স্বজন থাকার পরেও, বাপির আত্মীয় স্বজন থাকার পরেও তাদের বাসায় যাইতে পারে না, তাদের বাসায় এলাও না, বিএসদের বাসায় যাইব। মানে কোন বিএসের বদলতে ইউনিমার্ট পর্যন্ত বদা চোট্টার ঢুকছে। তো বদা চোট্টার যে হ্যাকানি থাকে সারাদিন, হ্যাঁ 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 করতেই থাকে। এখানে গুলশান ঢুকেই দেখি যে না, পুরাই চেঞ্জ হয়ে গেছে। মাখিও উতলা বেরসগিরি ক্যামেরাতে কমে আইছে। আর যদি মানে ক্যামেরার পিছনে কী করছে, মাকে বুঝতে পারছে যে এখানে
সমস্ত জায়গায় সব ভদ্রলোক, সব এলিট শ্রেণীর লোকজন এখানে এই সমস্ত নিউ মার্কেট টোলা ফোর্স এক্সপ্রেশন দেওয়া যাবে না। এখানে এই সুন্নি বিলের মতন হয়ে গেছে মাকি গুলশান ঢুকি বদা চোট্টারও মুখের হ্যাঁ 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 বন্ধ হয়ে গেছে। একটা আপু কমেন্ট করছে, আপু লেগছে থেরাপি আপুর কথা শুনে বাইদানির দল গিয়েছিল গুলশানে দেখতে, গুলশানে কি খায় না মাথায় দেয়, তবে নিজের টাকায় যায়নি। আরেক উলাইল্লা ভিউয়ার্স নিয়ে গেছে ইউনিমার্টে, তবে মাক্কি একদম ভদ্র ছিল। আমি ভয় পাইছিলাম না জানি সালাদের চামচ না নিয়ে হাত দিয়ে দেয়। তবে ভুতুরিকে যত কেয়ার করে মাক্কি তার এক ভাগও টেফিকে করে না। কি ভিউয়ার্সদের বাসায় ভিক্ষা করতে না গিয়ে বদার খালাতো ভাইয়ের বাসায় যা, একবেলা ভিডিও কর দেখি ঢুকতে দেয় কি না। সত্যি আপু আমি না মানে ভাবছি কি জানেননি, যে মাকে যে এনে গেছে সালাদ কাউন্টারে বিভিন্ন রকম সালাদ আছে, এগুলো নিয়ে একটা একটা করে একরকম খাইতে টেস্ট এরকম হজবরলও বানাই ফেললে আমি জানি না। মাকে কিছুদিন পরে ঘরের মধ্যে ফল টল কিতা কাটে কি একটা সালাদ জানি বানায়, বিট লবণ কতটি ডালি দিই, এটা একটা হেলদি খাবার, স্বাস্থ্যসম্মত খাবার। তো বধা দেখলে কয় তুই যা আবার যেটা একটু রাইকা আমিও একটা কামুনি, আমিও একটা খাবো। তো মাকে মনে করছে এটা মনে হয় এটা আলাদা খাইতেই বেশি টেস্ট। আর কি জানি কয় এখানে তো খাবারের প্রচুর মানে এক একটা কাউন্টারে এক একটা খাবারের টেবিলে এক একটা কাউন্টারে এক এক রকম খাবার আছে। তো মাক্কিদের চিরাচরিত একই খাবার নিউ মার্কেটের গলিতে যেটা খায় ওইখানেও ওখানেও সেম চাইনিজ খাবারটা সিলেক্ট করছে, কিন্তু বেশ চাইনিজ খাবার সিলেক্ট করি ওইখানেও চাইনিজ খাবার, কিন্তু কাহিনী হয়েছে নিউ মার্কেটের ফুটপাতের গল্লির খাবার এই খাবারের মধ্যে অবশ্যই কোয়ালিটি অবশ্যই ভিন্ন, যারা খাইছেন তারা তো জানেনি। তো মাইনের বেগম আসলে খুব বেশি একটা সুবিধা করতে পারে না গুলশানের ভিতরে ঢুকি, তাও আবার ইউনিমার্ট। এই ঘুরি ফিরি ওই যে মেমে একটা খাবার চিনেছে চাইনিজ, একটু টেস্টিং সল্ট ডালি দিয়ে আর এনে একটু চিকেন ভাজা একটু, ওই খাবার বাহিরে এরা কোনো খাবারে চিনে না, এবং নামও জানে না খাবারের। ওই একটা খাবার প্রায় মুখের মধ্যে জিহ্বার মধ্যে একটু টেস্ট লাগছে, দেখবেন চিরাচরিত সব সময় সারা জীবন একই খাবারের মধ্যে আছে। এখানে ভ্যারাইটিস খাবার আছে। আর একটা বিষয় হচ্ছে মাক্কিরা জীবনে এই সমস্ত জায়গায় তারা যাওয়ার মতো যোগ্যতাই রাখে না, ঢোকার মতোই যোগ্যতা রাখে না। কিন্তু ওই যে কোন এক ভিউয়ার্স তাদেরকে ওইখানে নিয়ে গেছে, মনে তাদের গাড়ি টাড়িও আছে, গাড়িতে দিয়ে উঠাই নিয়ে গেছে। তো মাক্কি একটা জিনিস নিজে বুঝাইছে, তার যোগ্যতাটা মাক্কির এখানে প্রমাণ দিয়েছে। কারা কারা বলে মাক্কির লোকের ছবি উঠাইতে কাইনতে আছে, কে গুলশান মাক্কিরে কেউ ধরে নাই, বাংলাদেশি মন তিসা আইছে যে একটা ছবি তুলি। গুলশানে ইউনিমার্টে কি এই মাক্কি কাউকে পায় নাই যে একটা মাক্কির সাথে একটা ছবি তোলার জন্য? কিরে মাক্কি ডাকে নাই? আগের দিন একটু ঘোষণা দিতাম, একটু যাইতাম দেয় তোর উলাইল্লা গিরিটা কেমন, বাসার তো লগেই তো বেশি দূরে না, তো একটু উলাইল্লা গিরিটা একটু দেখতাম যে তো দেখে কিরকম লাগে। আর বিশেষ করে গুলশানের জায়গায় আইছে মাক্কি তো এভাবে ভরকা পরে আসার মতো মানুষ না। মাক্কি জেনে ফাফিয়ার বাড়িতে গেলে কোথাও গেলে মানুষ ভরকা পড়তে বলে ভরকা পড়িস না, ল্যান্ডটাই চল হিজাব বান্ধি। মাক্কি গুলশান এভাবে আইলো, মাক্কি জানে মাক্কির যে কোয়ালিটি, এখানে মানে ঢাকি ঢুকি চুপচাপ থাকাটাই ভালো। ওইখানে যাই উতলা বেরসগিরি দেয়াইলে মানুষ বুঝে যাবো যে কোন জায়গাতে উঠতেছে। আরেকটা জিনিস হয়েছে কালিয়া যে অপরাধ বাবুর মার সাথে করছে, সানির বোনের সাথে করছে, সানির বাপের সাথে করছে, যে কোনো দায়িত্ব না মিটাই একটা শ্বশুরকে এভাবে ফালাইতে চলিয়েছে, যে অত্যাচার করছে তাদের প্রতি। কালিয়া বাচ্চা ফেডে করি একদম দেখেন না, একটা অটিস্টিক বাচ্চা জন্ম দিয়েছে, এখন ভয়ে ডরে কালিয়া আবার হিজাব নেওয়া শুরু করছে, ভয়ে ডরে যদি আরেকটা অটিস্টিক হয়, ডরে ভয়ে করতেছে। আল্লাহ না করুক, ভালোই হোক, কিন্তু এই দুইটার অধপতন, এই কালিয়ার স্বামীর অধপতন বহুত হইব। জেদ্দুন্না গোলাইতো শারমিনের এই ঝামেলাটা একদূর গোলাই দিছে বাবু। কিছু শ্রেণীর দর্শক বলতেছে যে রাজের বাপ মার কাছে মাপ চাইতে। সে সবচেয়ে বড় কথা হচ্ছে কি জানেন, রাজের বাপ মা মানে যেমনই হোক তারা কিন্তু মুরব্বী। বাবু হাঙ্গুরটার সাথে অভিশাপ ছাড়া কেউ নাই। বোনের শ্বশুরবাড়ির লোকদের সাথে এই ধরনের আচরণ করা যায় না, কিন্তু যেটা সত্যি এটা সত্যি। তো সাহস পাইছে তাদের ইউটিউবের টাকার বল এডি করার সাহস পাইছে, বুঝছেন দর্শক। আর এই বাদাইম্মা রাজের যে রাস্তার ফোলা বাদাইম্মা, এই জন্য আরো বেশি সাহস পাইছে। তো ভিডিও শেষ করতেছি দর্শক, পরবর্তী ভিডিওতে আবারও কথা বলবো। আল্লাহ হাফেজ।